লাভ ইয়োর স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বেলিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়ের স্কুলের সমাধানটি নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? তো উত্তরটি হবে মূলরোম। একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে ট্রিপসিন। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কাঁচামাল হিসেবে যেটি ব্যবহৃত হয় তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কোনটি মাইনর এলিমেন্ট? মোলিবডেনাম। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। গ্রুপ বি, শূন্যস্থান পূরণ করো। অভিস্রবণে ড্যাশ পর্দার প্রয়োজন হয়? অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। সবাত শোষণে গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। তিন নম্বর, বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। মানুষের রক্তকে হিমোলিম বলে। মিথ্যা। র্যাফলেসিয়া হলো একটি সবুজি উদ্ভিদ। মিথ্যা। পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস। সত্য। ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ মিলিত। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ জোঁক হবে নেফ্রিডিয়া। লাইকেন হচ্ছে মিথজীবী। শ্বাসমূল, লবণাম্ব উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। আরইউবিপির পুরো নাম কি? আরইউবিপির পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। তরুক্ষীর, রজন, কুইনাইন গন্ধ, তাহলে হবে কুইনাইন। কোন শ্বেত রক্তকণিকা হ্যাপারিন নিঃসরণ করে? তো বেসোফিল শ্বেত রক্তকণিকা হ্যাপারিন নিঃসরণ করে। প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গিনিপিগ ইজ টু কোপোফ্যাগি, তাহলে ড্যাশ টু স্যাঙ্গুইনিভোরি, তাহলে উত্তরটি হবে রক্তচোষা বাদুড়। গ্রুপ সি, মানুষের দন্ত সংকেত কি? তো মানুষের দন্ত সংকেত হচ্ছে, মানুষের দাঁত চার প্রকার, অর্থাৎ প্রথম হচ্ছে ইনসিসর অর্থাৎ কৃন্ত, ক্যানাইন অর্থাৎ ছেদক এবং প্রিমোলার বা পুরোপেশক এবং এম হচ্ছে মোলার বা পেশক। সেই ইনসিসরের আই 2/2, সি ক্যানাইনের 1/1, পিএম 2/2, এম 3/3, এই সংকেতটা তোমাদের দিতে হবে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের বাষ্পমোচনের দুটি উপকারী ভূমিকা কি? বাষ্পমোচনের দুটি উপকারী ভূমিকা হলো জল শোষণ। বাষ্পমোচনের ফলে কোষের মধ্যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যায়, যার প্রভাবে মূল দিয়ে খনিজ লবণ মিশ্রিত জল শোষিত হয়। 2 নম্বর হচ্ছে রসের উৎস্রোত। বাষ্পমোচনের জন্য পাতার মেসোফিল কলায় জলের ঘাটতির ফলে জাইলেম বাহিকার যে শূন্যস্থানের সৃষ্টি হয়, সেই শূন্যস্থান পূরণ করার জন্য জাইলেম বাহিকা দিয়ে মৃত্তিকার খনিজ লবণ মিশ্রিত জল চোষণ টানের বশবর্তী হয়ে ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। একে আমরা রসের উৎস্রোত বলি। পরবর্তী প্রশ্ন, প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণের পথটি ছকের সাহায্যে বর্ণনা করো। তো ছকের সাহায্যে এর উত্তরটি তোমাদের রাইমার্টিন সহায়িকার 291 পৃষ্ঠাতে রয়েছে। না, প্রথমে মানবদেহের অক্সিজেন প্রবেশের পথ। তো বায়ুমণ্ডলের বেশি ওটুযুক্ত বায়ু প্রথমে বহি নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে, দিয়ে নাসাপথে যায়। নাসাপথ থেকে অন্তঃনাসারন্ধ্র, ওখান থেকে নাসাগলবিল, আবার গ্লটিস থেকে ষড়যন্ত্র থেকে শ্বাসনালী, শ্বাসনালী থেকে ব্রঙ্কাস, দিয়ে ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলার ডাক্ট, দিয়ে বায়ুথলি বা অ্যালভিওলাই অর্থাৎ আমাদের ফুসফুসে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের দুটি পার্থক্য। মুক্ত এবং বদ্ধ সংবহনতন্ত্রের দুটি পার্থক্যের উত্তরটি রাইমার্টিন সহায়িকা 347 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। 1 নম্বর হচ্ছে রক্তের অবস্থান। রক্তবাহ ও দেহগহ্বরে অবস্থান করে, আর বদ্ধ সংবহনতন্ত্র রক্তবাহে অবস্থান করে।
2 নম্বর রক্তজালক, মুক্ত সংবহনে রক্তজালক অনুপস্থিত, বদ্ধ সংবহনে রক্তজালক উপস্থিত। পরবর্তী প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে? এই সন্ধান প্রক্রিয়া কি তৈরিতে ব্যবহৃত হয়? তো ল্যাকটিক অ্যাসিড সন্ধানটা তোমাদের রাইমার্টিন সহায়িকার 292 পৃষ্ঠাতে রয়েছে। না, যে সন্ধান প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া অর্থাৎ ল্যাক্টোবেসিলাস এবং পেশিকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে উৎসেচকের প্রভাবে গ্লুকোজের অসম্পূর্ণ জারণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় ও খাদ্য মধ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে, তাকেই ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে। এবং এর ব্যবহারটি কিসে ব্যবহার করা হয়? দুগ্ধ শিল্পে। তো ল্যাক্টোবেসিলাস ল্যাকটিক ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই, পনির, ছানা, চিজ প্রভৃতি দুগ্ধজাত সামগ্রী উৎপন্ন করা হয়। ভিনিগার উৎপাদনে অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি ব্যাকটেরিয়ার সাহায্যে ইথাইল অ্যালকোহল থেকে বাণিজ্যিকভাবে ভিনিগার উৎপন্ন করা হয়। মানবদেহের দুটি বিপাকজনিত সমস্যা কি? এর উত্তরটি রাইমার্টিন সহায়িকার 313 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। বিপাকীয় সমস্যা হচ্ছে আর্থাইটিস। দেহের বিভিন্ন অস্থিগ্রন্থি ফুলে গেলে বা অস্থিসন্ধিতে প্রদাহ সৃষ্টি হওয়ার ফলে যে যন্ত্রণাদায়ক অবস্থা সৃষ্টি হয় তাকে আর্থাইটিস বলা হয়। এর কারণ কি? অস্থিসন্ধিতে অবস্থিত তরুণাস্থি ক্ষয়প্রাপ্ত হলে, 2 নম্বর ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে, দেহে উৎপন্ন অ্যান্টিবডি বিভিন্ন অস্থিসন্ধিকে আক্রমণ করলে, 3 নম্বর বিপাকজনিত অস্বাভাবিকতা সৃষ্টি হলে, 4 নম্বর রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের এই সমস্যাটি দেখা যায়। এর লক্ষণ কি? অস্থি সংলগ্ন স্থানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, অস্থিসন্ধি ফুলে যায়, চলাফেরাতে অসুবিধা হয়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন। রক্তবাহের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের প্রাচীরে চাপ সৃষ্টি করে, যার স্বাভাবিক মান 120/80 mmHg, কিন্তু স্থূলতা বা লিপিডের বিপাকজনিত সমস্যা বা অত্যধিক পরিমাণে লবণ গ্রহণ করলে রক্তবাহের মধ্যে রক্তচাপের মান 140/90 mmHg বা তার বেশি বৃদ্ধি পায়। রক্তবাহের মধ্যে এই অস্বাভাবিক অবস্থাকে উচ্চ রক্তচাপ বলে। এর কি লক্ষণ দেখতে পাওয়া যায়? না, উচ্চ রক্তচাপের ফলে মানবদেহে প্রধানত হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী প্রশ্ন, ডিকসন ও জোলির মতবাদ অনুযায়ী রসের উৎসতে সাহায্যকারী বলসমূহের নাম কি? এর উত্তরটি রাইমার্টিন সহায়িকা 264 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। প্রথম হচ্ছে মূলজ চাপ। কোষান্তর অভিস্রবণের মাধ্যমে জল প্রবেশের ফলে মূলের কর্টেক্স অঞ্চলের কোষের অস্বস্ফীতিজনিত যে চাপ সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বলে। মূলজ চাপের প্রভাবে জল জাইলেম বাহিকার মধ্য দিয়ে ঊর্ধ্বমুখে বাহিত হয়। 2 নম্বর সমসংযোগ বল। জলের অণুগুলির মধ্যে বর্তমান সমসংযোগ বল রসের উৎসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি টান জল অনুস্তম্ভকে ভাঙতে দেয় না। 3 নম্বর অসমসংযোগ বল। জল অণু ও জাইলেম বাহিকার প্রাচীর তলে সেলুলোজ অণুর মধ্যে বর্তমান অ্যাডহেশন বল বা অসমসংযোগ বল রসের উৎসতে সাহায্য করে। আর হচ্ছে বাষ্পমোচন টান। পাতায় বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন টান তৈরি হয়, যা মূল পর্যন্ত প্রসারিত হয়। এই টানের প্রভাবে জাইলেম বাহিকাস্থিত জলস্তম্ভে শোষণ চাপ সৃষ্টি হয়, ফলে জাইলেম বাহিকার মধ্য দিয়ে রসের ঊর্ধ্বমুখী পরিবহন বা রসের উৎস্রোত ঘটে। গ্রুপ ডি 4 দাগে 1, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের অন্তর্গঠনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোন কোন অংশ চিহ্নিত করতে বলেছে? বাম নিলয়, মহাধমনী, দ্বিপত্র কপাটিকা, ঊর্ধ্ব মহাশিরা। তো তোমাদের হৃৎপিণ্ডের ছবিটা রাইমার্টিন সহায়িকার 362 পৃষ্ঠায় রয়েছে। তো বাম নিলয়, এইটা হচ্ছে বাম নিলয়, এই পার্টটা বাম নিলয়। মহাধমনী, এই নিচের অংশটা হচ্ছে মহাধমনী। তারপর হচ্ছে দ্বিপত্র কপাটিকা, এই মাঝে দুটো কপাটিকা হচ্ছে দ্বিপত্র কপাটিকা, আর এই উপরের অংশটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। এই ছবিটা এঁকে এই অংশগুলো 4টা অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী দেখাতে বলেছে? যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত। তো এর ছবিটা রয়েছে তোমাদের রাইমার্টিন সহায়িকার 331 নম্বর পৃষ্ঠায়। তো তোমরা এই ছবিটা এঁকে এখানে যকৃৎ, অগ্নাশয়, বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত এই অংশগুলি চিহ্নিত তোমাদের করতে হবে। পরবর্তী প্রশ্ন, উৎসেচকের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি ছায়া সহায়িকায় 281 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। উৎসেচকের দুটি বৈশিষ্ট্য। না, একটি উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, যেমন অ্যামাইলেজ উৎসেচক শর্করার পরিপাক ঘটায়, প্রোটিন কিংবা ফ্যাট পরিপাকে এর কোনো ভূমিকা নেই। 2 নম্বর, উৎসেচক প্রধানত প্রোটিন জাতীয় ও কোষে কলয়েড হিসেবে থাকে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। তার পরবর্তী পাঠে রয়েছে প্রদত্ত উৎসেচকগুলি ক্ষরণস্থল ও খাদ্য পরিপাকে ভূমিকা লেখো। টায়ালিন। তো টায়ালিন কোন গ্রন্থি থেকে খরিত হয়? টায়ালিন গ্রন্থিটি খরিত হয় লালা গ্রন্থি থেকে। টায়ালিন খরিত হয় এবং এটি সেদ্ধ শ্বেতসার বা স্টার্চের পরিপাকে সাহায্য করে।
এই উৎসেচক সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। আর হচ্ছে পেপসিন, পেপসিন খরিত হয়। পেপসিন পাকস্থলী রসে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক। এর কাজ কি না আম্লিক মাধ্যমে প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করতে সাহায্য করে। অথবা প্রশ্ন, ভিলাইয়ের কাজ কি? তো ভিলাইয়ের কাজ হচ্ছে ভিলাই ক্ষুদ্রান্তের প্রাচীরে শোষণতল বাড়িয়ে পাচিত খাদ্যবস্তু শোষণে সাহায্য করে। তারপর বলেছে পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়? এটি হচ্ছে অক্সিনটিক কোষ। পাকস্থলীতে কি কি প্রকার খাদ্য পরিপাক হয়? তো প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয়। উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলির নাম কি? উদ্ভিদ পুষ্টির পর্যায় হচ্ছে সংশ্লেষ এবং আত্তীকরণ। RH ফ্যাক্টর কাকে বলে? এর উত্তরটা তোমাদের 346 রায়মার্টিন সহায়িকাতে রয়েছে। বিজ্ঞানী ল্যান্ডস্টেনার রক্তের RH ফ্যাক্টর আবিষ্কার করেন। ভারতীয় বাঁদর রিয়াস এর রক্ত খরগোশের দেহে প্রবেশ করিয়ে খরগোশের সিরামে এক ধরনের অ্যান্টিবডির সৃষ্টি করা হয়েছিল, যাকেই আমরা RH ফ্যাক্টর নামে অভিহিত করি। মানবদেহের প্রধান 4টি ব্লাড গ্রুপে অবস্থিত অ্যান্টিবডির নাম কি? তো আমরা জানি যে আমাদের 4টি ব্লাড গ্রুপ রয়েছে, A, B, AB, O। তো এ গ্রুপেতে অ্যান্টিবডি রয়েছে বিটা, বি গ্রুপে অ্যান্টিবডি রয়েছে আলফা, এবং এবি গ্রুপে আলফা বিটা কোনোটিই থাকে না, ও গ্রুপে আলফা বিটা উভয়ই থাকে। এই পার্টটা দিতে হবে। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি এবং খনিজ মৌলের নাম কি? তো রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন হচ্ছে ভিটামিন কে এবং খনিজ মৌলটির নাম হচ্ছে ক্যালসিয়াম। অথবা প্রশ্ন, সালোক সংশ্লেষে আলোক দশায় কি কি ঘটনা ঘটে? সালোক সংশ্লেষে আলোক নির্ভর দশাটি তোমাদের টেক্সট বইয়ে 56 পৃষ্ঠাতে রয়েছে। না, সালোক সংশ্লেষে আলোক নির্ভর দশাটি ক্লোরোপ্লাস্টে গ্রানার মধ্যে সম্পন্ন হয় এবং এর প্রধান উপাদানগুলি হচ্ছে সূর্যালোক, জল এবং ক্লোরোফিল। এছাড়া NADP+ ADPর প্রয়োজন। এই পর্যায়গুলি কি না সূর্যালোকের আবদ্ধকরণ। সালোক সংশ্লেষের সূচনায় ক্লোরোফিল সূর্যালোকের শোষণ করে সৌরশক্তি সংগ্রহ করে। দুটি ফটো সিস্টেম বা আলোকতন্ত্র সূর্যালোকের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে আলোক শক্তি হারভেস্টিং অঞ্চলের যে কোনো স্থানে শোষিত হতে পারে। ফটো সিস্টেমদের প্রাথমিক কাজ হচ্ছে আলোক শক্তি শোষণ করে তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। 2 নম্বর হচ্ছে ক্লোরোফিল সক্রিয়করণ। এই পর্যায়ে প্রধান কাজ সৌরশক্তির শোষণ এবং সংগ্রহ। ক্লোরোফিল সূর্যালোকের অসংখ্য সূক্ষ্ম অদৃশ্য ফোটন বা কোয়ান্টাম শোষণ করে সক্রিয় এবং উত্তেজিত হয়ে ওঠে এবং উত্তেজিত ক্লোরোফিল বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন বেরিয়ে যায়। 3 নম্বর হচ্ছে জলের আলোক বিশ্লেষণ। ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়াকেই জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। এই সময় জল ভেঙে ইলেকট্রন নির্গত হয় এবং এটি ক্লোরোফিল অণুর ইলেকট্রন ঘাটতি পূরণ করে। এই যে 4H2O সূর্যালোকের সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে 4H+ এবং 4OH- আয়নে বিভক্ত হয়ে যায়। 4 নম্বর হচ্ছে NADP+ এর বিজারণ। ফটোলাইসিস পর্যায়ে ভেঙে যাওয়া হাইড্রোজেন আয়ন পাতার কোষে অবস্থিত NADP+ নামক হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে বিজারিত হয়ে NADPH+H+ গঠন করে। NADP+কে হিল বিকারক বলা হয়, কারণ বিজ্ঞানী রবিন হিল প্রথম জলের এই আলোক বিশ্লিষ্ট হওয়ার ঘটনাটাকে লক্ষ্য করেন বলে এর নাম অনুসারে একে হিল বিক্রিয়াও বলা হয়। 2H+ NADP থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে গিয়ে NADPH+H+। অক্সিজেন উৎপাদন। ফটোলাইসিসের ফলে উৎপন্ন হাইড্রোক্সিল আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে হাইড্রোক্সিল মূলক গঠিত হয়। 4 অণু হাইড্রোক্সিল মূলক থেকে প্রথমে 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড এবং পরবর্তী পর্যায়ে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে নির্গত হয়। যে 4OH- থেকে 4OH+ 4টা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 2H2O2 থেকে আবার 2H2O+O2 এবং শেষ হচ্ছে ফটোফসফোরাইলেশন। পাতার কোষে সঞ্চিত এক প্রকার রাসায়নিক পদার্থ ADP আলোক দশায় অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তিসম্পন্ন যৌগ ATP গঠন করে। এই পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষীয় ফটোফসফোরিভবন বলা হয়। এই ATP থেকে অন্ধকার বিক্রিয়ার জন্য শক্তি সরবরাহ হয়, আর জীবকোষে একমাত্র ATP অণুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে বলে এই ATPকে আমরা এনার্জি কারেন্সি ও বলে থাকি।
পরবর্তী প্রশ্ন, বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা ও পাতার গঠন কিভাবে সম্পর্কিত? না, বাষ্পমোচনের বিভিন্ন শর্তাবলীর মধ্যে পাতার গঠন এবং তার তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কি না, উষ্ণতা বা তাপমাত্রা। পরিবেশের উষ্ণতা বৃদ্ধিতে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। সাধারণভাবে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পত্ররন্ধ্র বন্ধ এবং উন্মোচন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। গ্রীষ্মকালে বাষ্পমোচনের হার বেশি থাকে, অর্থাৎ উষ্ণতার উপর বাষ্পমোচনের হার নির্ভর করে। আর হচ্ছে পাতার গঠন। পাতার গঠন বৈশিষ্ট্যের উপর বাষ্পমোচনের হার অর্থাৎ কম বেশি অনেকাংশে নির্ভর করে। যেমন পাইন গাছের সূচ্যাকার পত্রের জন্য বাষ্পমোচন কম হয়। ফণিমনসার পাতা কণ্টকে রূপান্তরিত হয়, বাষ্পমোচনের হার কম। পাতার ত্বকে পুরু কিউটিকল থাকলে বাষ্পমোচন কম হয়। পাতার পৃষ্ঠভাগে অতিরিক্ত রোম বা শল্ক থাকলে বাষ্পমোচনের হার কম হয়, যেমন জাঙ্গল্য উদ্ভিদ। পাতার তল যত প্রসারিত হবে তাতে অধিক সংখ্যায় পত্ররন্ধ্রের উপস্থিতির জন্য বাষ্পমোচনের হার বেশি হবে। পাতায় পত্ররন্ধ্র নিবেশিত হলে বাষ্পমোচন কম হবে, যেমন করবি পাতা। আজ এই অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।